আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে খুব ছোট একটা টপিক নিয়ে একটু আলাপ করব। আর সেটা হলো উদ্ভিদের যে স্থায়ী টিস্যু আছে, স্থায়ী টিস্যুগুলোর মধ্যে যে আবার প্রকারভেদ আছে, সরল টিস্যু, জটিল টিস্যু এবং ক্ষরণকারী টিস্যু। তো আমরা মূলত আজকে একটু সরল টিস্যু নিয়ে কথা বলতে চাই। সরল টিস্যু আবার আমরা দেখি যে সরল টিস্যু হচ্ছে তিন প্রকার। একটা প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, আর একটা হলো স্প্লেনকাইমা। কিন্তু এই প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্প্লেনকাইমার পাঠ্য বইয়ে যে ছবিগুলো দেওয়া আছে, অনেক সময় এই ছবিগুলো দিয়েই উদ্দীপক তৈরি করা হয়। ফলে কি হয়, উদ্দীপক থেকে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা প্যারেনকাইমা, কোনটা কোলেনকাইমা এবং কোনটা স্প্লেনকাইমা টিস্যু। এবং আমি যখন প্রপারলি আইডেন্টিফাই করতে পারবো যে অ্যাকচুয়ালি উদ্দীপকে বর্ণিত ছবিটা কোন টিস্যুকে মেন করছে, তখন কিন্তু আমি খুব ভালো মতো সেটার অ্যান্সার দিতে পারবো। আর আমি যদি প্রপারলি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু আমি খুব একটা ভালো মতো অ্যান্সার দিতে পারবো না, অথবা আমার অ্যান্সারটা ভুলও হতে পারে। তো আমি সেই আইডেন্টিফিকেশন করার যে টেকনিক, সেটাই বলবো, বা যেইভাবে আমি এই তিনটা টিস্যুকে আলাদা করতে পারি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা জানি কি যে স্প্লেনকাইমা টিস্যু সাধারণত পরিণত অবস্থায় কি হয়, মৃত টিস্যু হয়। এবং মৃত কেন হয়? কারণ স্প্লেনকাইমা টিস্যুর কোষগুলোর ভেতরে আমরা প্রোটোপ্লাজম অথবা নিউক্লিয়াসের উপস্থিতি দেখতে পাই না। এগুলো পরিণত অবস্থায় একটা সময় বিলুপ্ত হয় এবং সাধারণত কোষগুলো মৃত হয়ে যায়। তো আমরা যদি এইখানে তিনটা ছবির দিকে একটু খেয়াল করে দেখি, তাহলে এই তিনটা ছবির দিকে তাকালে আমি দেখতে পাবো যে প্যারেনকাইমা টিস্যু যেটা বোঝাচ্ছে সেটাতেও নিউক্লিয়াস আছে, আবার কোলেনকাইমা টিস্যু যেটা বোঝাচ্ছে সেইটাতেও নিউক্লিয়াস আছে। কিন্তু আমি যদি 3 নম্বর টিস্যুটা দেখি, তাহলে আমি দেখব যে এই টিস্যুর কোথাও নিউক্লিয়াসের উপস্থিতি বা প্রোটোপ্লাজম মেন করে এরকম কোনো উপস্থিতি এখানে দেখা যাচ্ছে না। তার মানে যদি দেখি যে উদ্দীপকে বর্ণিত কোনো সরল টিস্যুর মধ্যে নিউক্লিয়াসের উপস্থিতি নাই, তাহলে আমি অনায়াসে সেটাকে স্প্লেনকাইমা টিস্যু ধরে নিব। তাহলে খুব ইজিলি সেই টিস্যুটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো। পক্ষান্তরে আমার বাকি যে দুইটা টিস্যু আছে, সেই দুইটা টিস্যুকে এবার আমি কিভাবে আইডেন্টিফাই করব? কারণ দুইটা টিস্যুতেই তো কি আছে, নিউক্লিয়াস আছে। আবার এই দুইটা টিস্যুই হচ্ছে জীবিত। এই যে দুইটা টিস্যুই জীবিত, যেহেতু নিউক্লিয়াস আছে, আমি তাহলে প্রথমে নিউক্লিয়াসের উপস্থিতি রেখে স্প্লেনকাইমাকে টোটালি আলাদা করতে পারলাম। এরপরে আমি যেটা করব, আমি যেইটা চিন্তা করে প্যারেনকাইমা এবং কোলেনকাইমা টিস্যুকে আলাদা করব, সেই বিষয়টা হলো আন্তঃকোষীয় ফাঁকা স্থান। আমি দেখব যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান কোথায় আছে। কারণ কোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো কখনো কখনো যদিও আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এখানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান আমরা দেখতে পাবো না। আবার এখানে প্যারেনকাইমা টিস্যুতে আমি যদি দেখি, তাহলে আমি দেখবো যে এখানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে। আবার কোলেনকাইমা টিস্যু এই ছবিটাতে কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখাচ্ছে না। তাহলে আমি ফার্স্ট অফ অল নিউক্লিয়াসের উপস্থিতি দেখে স্প্লেনকাইমাটাকে আইডেন্টিফাই করব, এবং বাকি যে দুইটা চিত্র আছে, এই দুইটা চিত্রের মধ্যে আমি যদি দেখি আন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে, তাহলে আমি সেটাকে ভেবে নিব প্যারেনকাইমা টিস্যু। আর যদি দেখি আন্তঃকোষীয় ফাঁকা স্থান নাই, তাহলে আমি ভেবে নিব কোলেনকাইমা টিস্যু। ঠিক এইভাবেই আমরা সাধারণত পরীক্ষায় আসা উদ্দীপকের যে বর্ণিত ছবি থাকবে সরল টিস্যু, সেই ছবিগুলোকে আমি আলাদাভাবে চিহ্নিত করতে পারবো কোনটা প্যারেনকাইমা, কোনটা কোলেনকাইমা, আর কোনটা স্প্লেনকাইমা। আর আমি যখন উদ্দীপকের এই চিত্রগুলো ভালো মতো শনাক্ত করতে পারবো, তখন আমার প্রপারলি অ্যান্সার করাটাও খুব সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।